বছর 25 বছর সৃষ্টি চলবে, অনেকেই বার করেছে। সবাই বলি তোমার একটু দেরি হচ্ছে কত কম সংগ্রহণ করতে, কিন্তু এই সংখ্যা মানে প্রথম সংখ্যাটি হিট, মানে প্রথম সংখ্যা। এটা কত সালে? এটা 1980-81 সালের মধ্যে এটা দেখি। তার আগে আমি কাজ করেছি, তখন অন্য এই ছিলেন পথের পাঁচালী 25 বছর। 25 বছর। এখানে মানে একটা একটু দর্শকদের একটু দেখাই যদি, মানে এই বইটা পথের পাঁচালীর 25 বছর যখন হয় তখন উনি বের করেন আর কি বইটা। নমস্কার, লেখার ব্যাপারে যদি কিছু একটু বলেন। আমি নিউ সোসাইটি পত্রিকা দিয়ে আমার লেখালেখি শুরু। তা আমার লেখালেখি ফেরত আমি সিলেট মাসে অনেক আগে, মানে যখন 22-23 মিনিটের বয়স, তখন আমি ওই ওখানে দুটো ছিল, রিডার্স ফোরাম আর রিডার্স ফিল্ম রিভিউ। হ্যাঁ, আমি ওখানে নিয়মিত লিখতাম, ছোটো ছোটো লেখা, বেশি বড় না। সেগুলো আমার একটা আমার হাত পাকানোতে কাজে লেগেছে। পরে 300 লেখা তো অনেক ডিফিকাল্ট, সেগুলো মানে ইয়ে করেছি, লিখেছি। তারপর আমি ফিল্মসোসাইটি পত্রিকাতেই মেনলি লিখতাম। হ্যাঁ, কমার্শিয়াল লেখা বলতে আমার একমাত্র লেখা যেটা ওই আনন্দলোক চলচ্চিত্রের শতবর্ষে একটা বই বার করেছিল। হ্যাঁ, তখন ওরা আমাকে কতগুলো ব্যাপারে রিকোয়েস্ট করে আমি বললাম এইসব ব্যাপার নিয়ে লিখি। তারপর আমি বললাম আমি এই ব্যাপারটা নিয়ে লিখতে পারি, যেমন আমি সবসময় এ ব্যাপারে আমার নিজস্ব মত, এবং সেই ব্যাপারটা বাংলা ছবি ভারতবর্ষের অন্যান্য ছবিকে কীভাবে প্রভাবিত করে। হ্যাঁ, বাংলা ছবি ধরুন ঋষিকেশ মুখার্জিরা গিয়ে কাজ করেছেন, বিমল রায় কাজ করেছেন, বিমল রায় কাজ করেছেন, এরা একভাবে করেছেন, গিয়ে ছিন্নমূলে নিমাই ঘোষরা গিয়ে কাজ করেছেন। হ্যাঁ, এইরকম বাংলা ছবিতে অনেক প্রভাব। এমনকি ওই যে প্রথম যে সাউথ ইন্ডিয়ান ফিল্মটা অ্যাওয়ার্ড পায় চেন্নিং বলে, ওই ছবিটা আমি দেখেছি, চেন্নিং ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, মানে প্রেসিডেন্ট মেডেল। তো ওটা তো দুজন বাঙালি ছিল, এক নম্বর হচ্ছে যে সলিল চৌধুরী মিউজিক আর ঋষিকেশ মুখার্জি এডিটিং। মানে তখন মানে ভালো ছবি বলতে গেলে বাঙালি ছাড়া হতো, মানে বাঙালির বই থাকতো, মানে এই ছবিগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এই ওইটাই আরো আরো নানা সবসময় বলুন বিরাট লেখা বাংলা সিনেমা কোথায় কীভাবে প্রভাব ফেলেছে। মানে বাংলা সিনেমাটা গোটা ভারতবর্ষের মধ্যে একটা প্রভাব বিস্তার করেছে, মানে সেই সময় করেছে। এখন উল্টে গেছে, তো এই সময় করেছিল, মানে ধরুন না এখান থেকে তখন সাউথ ইন্ডিয়াতে কিছু ছিল না, এখান থেকে সব এক গালা লোক নিয়ে চলে গিয়েছিল, যেমন এই তৃণমূলের নিমাই ঘোষ এবং আরও অনেক টেকনিশিয়ান মূলত নিয়ে গিয়েছিল, অজয় করতে গিয়েছিল সাউথে কিছুদিন। আর সাউথ বম্বেতে তো ন্যাচারাল গিয়েছিল, নিতিন বোস গেছেন, তারপর অনেকেই গেছে। প্রমথেশ বড়ুয়াও তো হিন্দি সিনেমা করেছে। না না, তোমার করে হিন্দি সিনেমা করেছেন এইখানে উনি করেছেন। উনি যদিও বাঙালি ছিলেন না, কিন্তু উনি বলেছেন যে মানে এখানে হিন্দি মানে যেটুকুনি দেখলাম যে মানে হিন্দি সিনেমা বোধহয় এখানে করেছে। এখানে করেছেন, ওই দেবদাসই তো আছে, দেবদাসের হিন্দি ভার্সনটা আছে ভালোই এখানে, তারপরে ওরা রেখেছে, আমার বাঙালিরা ছবি রাখতে পারি। হ্যাঁ, তো আপনার
দেবদাস আছে, মুক্তি আছে, হ্যাঁ, অনেক ওগুলো সবই। ডবল ভাষায় আছে। তো ছটা ছবি বোধ হয় ডবল ভাষায় আছে। কিন্তু উনি এখানেই ছবি করেছেন, উনি কোনোদিন মানে ডাকাডাকি চলতো, উনি কোনোদিন বম্বে যান। উনি বলছেন আমি যা করবো এখানেই করবো বাংলাতে। বাংলা, বাংলাকে ভালোবাসতে। তো একটা কথা সেটা হচ্ছে যে বাংলা চলচ্চিত্রের তো একটা স্বর্ণযুগ তো ছিল, তো সেই স্বর্ণযুগের যে ব্যাপারটা ছিল সেটা নিয়ে কাজ করতে গিয়ে আপনার কি কোথাও মনে হয়েছে যে বর্তমান কালে এই চলচ্চিত্রের ক্ষেত্রে কোথাও একটা মানটা কি মানে পড়ে গেছে, নাকি মানে সেই উচ্চতাটা কি মানে সেই মান্যতাটা কি আছে, নাকি সেটার মানে খামতিটা কোথায়, যদি হয় তো সেটার খামতিটা কোথায়? ব্যাপার হচ্ছে যে 80 দশক থেকে 70 দশক পর্যন্ত অরবিন্দ মুখার্জি কিছু ভালো ছবি করেছিলেন, অরবিন্দ মুখার্জিকে সাক্ষাৎকার নিয়েছি। তারপর ভারতী কবি নিয়েছি, অনেক তারপর আপনার অরবিন্দ মুখার্জি অনেকগুলো ভালো ছবি করেছিলেন, যে তোমার অগ্নিশ্বর, তারপরে এই খেলাধুলোর ছবিটা আছে কি নাম ভুলে গেছি। এই ফুটবল নিয়ে? ফুটবল, হ্যাঁ, ওই এই বাঙালি বাংলা সেরা ফুটবল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো ধর্মীবে। হ্যাঁ ধর্মীবে। ধর্মীবে। তারপর সব খেলার সেরা বাঙালি তো ফুটবল, হ্যাঁ। ভালোভাবে করেছে। হ্যাঁ। তো তো কি বলছিল সেই জায়গায় না মানে ওই এখন ওই 80 দশক অব্দি মোটামুটি বাংলার স্ট্যান্ডার্ডটা ছিল। হ্যাঁ, তারপরেই বেরোজগার ঢুকতে শুরু করে। হ্যাঁ, মানে তখন সত্যিটা আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে গেলেন। তপন সিংহ ছবি করছিলেন, তপন সিংহ তখন একমাত্র মানে বাতি জ্বালিয়ে রেখেছিলেন, কারণ অজয় করে তো তখন আর নেই। আর তো তরুণ ছিলেন। এই কিন্তু ক্রমশ মানে দিকে শুরু হয়ে গিয়েছে বাংলা সিনেমা। হ্যাঁ, আমরা যে ওসব ছবি করে দেখতাম না, ওই মানে বাংলা সিনেমা সাউথ ইন্ডিয়ান থেকে নকল। তো অ্যাকচুয়ালি মানে যেখানে আগে বাংলা ছবিকে সবাই করতো, এটা যুগের হাওয়া, কিছু করার নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ক্যাপিটালিস্ট সোসাইটি হওয়ার পর থেকে মানে রাজনৈতিকভাবে সোভিয়েত রাশিয়ার চলে যাওয়া থেকে এই যে ক্যাপিটালিস্ট সোসাইটি শুরু হলো, সারা পৃথিবী জুড়ে ফিল্মের অবলম্বন ঘটেছে। এটা কি আমাদের বাংলায় নয়। আচ্ছা। হ্যাঁ, আপনার ফ্রান্সে কত ভালো ভালো ছবি হতো, ইটালিতে হতো, সেই ধরনের ছবি এখন কিছু মানে এখন বর্তমানকালে মানে সর্বক্ষেত্রেই সেটা প্রভাব হয় হয়তো, কিন্তু মানে এখন আমরা আমার একটা ছবি ইন্ডাস্ট্রিয়াল একটা ছবি ছেড়ে দিয়েছি, বিদেশি ছবিগুলো দেখতে পারেন, একটা ছবি দেখবো না কি দেখালো তুমি বুঝলেন না। তাই জন্য আমি আর বিদেশি ছবিগুলো দেখতে আমার এখনকার চাহিদা। তবে ইরানে কিছু ভালো ছবি হয়, চীনেতে হয়, এবং কিছু কিছু হয়, সে হতেই পারে। কিন্তু আগে যে মাস্টার ডিরেক্টর ছিল, যেমন সত্যিন রায়, মাইকেল অ্যান্টনিওনি, ফেলিনি, হ্যাঁ, ডিসিকা, হ্যাঁ, এদের মতন ছবি আপনি দেখেন এখনকার কোনো মুভি যদি এখন দেখার মানে আপত্তি নেই, কিন্তু আমি প্রথমত এখন ঘরে গিয়ে একটা ছবি আর টিভিতে সব ছবি দেখাই না। হ্যাঁ, দু একটু মাঝে মধ্যে দেখি, তাই ইদানিংকাল দেখি। এখন আর সিনেমা হলে গিয়ে দেখা সম্ভব হয় না। আর একটা কথা যেটা নতুন প্রজন্মের ধরুন চলচ্চিত্র নিয়ে যেটা যদি গবেষণা করছে, একটা কথা বলে দিই, এখনো কিছু ভালো ছবি কৌশিক গাঙ্গুলি, তারপর মানে এরা মোটামুটি, তারপরে নন্দিতা, শিবপ্রসাদ মুখার্জি, ওরা যে ছবিগুলো করছে মোটামুটি স্ট্যান্ডার্ড, এদের
মাঝে বাংলা ছবির যে একটা মানে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, একটা গ্যাপ হয়ে গেছিল, মানে এই জায়গাটা এখন অনেকটা কাটিয়ে উঠেছে, কাটিয়ে উঠে বর্তমান। হ্যাঁ অনেক সিনেমা কিন্তু ভালো হচ্ছে, হচ্ছে লোকে যাচ্ছেও, দেখছে হলো, মানে দর্শকরা দেখছেন, হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড। কিন্তু আগের ছবি যে বহুমাত্রিক ছবি হতো, সেই বহুমাত্রিক ছবি না তখন তো স্বর্ণযুগ বলে মানে আমরা বলতাম, কিন্তু সেই স্বর্ণযুগটা তো আর আমরা বলতে পারি কি, মানে পারছি না তো। এর একটা কারণ হচ্ছে মানে সাহিত্য ভিত্তিক থেকে আমরা সরে যাচ্ছি। এটা একটা কারণ হতে পারে একদম, মানে তখন তো সাহিত্য। আর একটা ব্যাপার হচ্ছে যে এখন আপনার ফ্যামিলি মিডিল ফ্যামিলিতে যেসব সমস্যা সেগুলোকে তুলে ধরা হয়, হ্যাঁ, সেগুলোকে প্রাধান্য দেওয়া হয়। মানে খেটে খাওয়া মানুষের সেগুলো প্রতিনিধিত হচ্ছে না। ধরুন এখনকার দিন আপনার তো কত মাঝে ধরুন ওইসব খাবার যারা কেরিয়ার খাবার দেয়, এদের ছবি হতে পারে, কিন্তু এখানে হচ্ছে না। বম্বেতে হয়েছে, কিন্তু সেটা অন্য হয় যে এই করেছিল, বম্বেতে একটাই ছবি হয়েছে, টিফিন দেয় যারা, তার বম্বেতে ব্যাপারটা অনেক আগে থেকে ছিল। টিফিন এই দেন, এই যে রেস্টুরেন্টের খাবার দেওয়া, এই যে ছুটে ছুটে দেওয়া বা আরও নানা রকম জিনিস, এই যে এদের লাইফ নিয়ে কিন্তু ছবি হওয়া উচিত। এরকম আরও অনেক কিছু ব্যাপার আছে যেগুলো নিয়ে ছবি হচ্ছে, কিন্তু এরা এখন আর সেসব নিয়ে কেউ ছবি করে। সেই ভাবনাটা ভাবলে পরে একটা ভালো ছবি আসতেই পারে, মানে এই ধরনের ভাবনাগুলো যদি আমরা ভাবা যায় সেরকম। হয়তো শর্ট ফিল্ম কিছু হচ্ছে আমরা যেগুলো হয়তো দেখি না, কিন্তু শর্ট ফিল্ম হয়নি। আমি শর্ট ফিল্ম শর্ট ফিল্ম কিছু ভালো হয়, এখন তো আমি ছবি দেখতে যাই না, আমি সেভাবে খবর রাখতে পারি না। যেমন এই কিছুদিন একটা ভালো ছবি করলাম, বিদেশে একটা অ্যাওয়ার্ড করে, হ্যাঁ, নিশ্চয়ই সেটা ভালো ছবি। তবে ওভারঅল যেহেতু স্ট্যান্ডার্ড ওভারঅল বিজনেস করেছে অল ওভার ওয়ার্ল্ড, সেটা আমাদের এখানে তারই প্রতিফলন করতে পারে। বেশ। আর একটা কথা সেটা হচ্ছে নতুন প্রজন্মের যারা ধরুন চলচ্চিত্র নিয়ে ধরুন গবেষণা করছে, কিংবা সিনেমা প্রেমীদের জন্য আপনার এই যে আপনি লিখেছেন যেগুলো, যে আপনার সংগ্রহে থাকা এমন কোনো তথ্য আপনি প্রকাশ করেননি বইতে, এরকম আছে মানে যেটা পরবর্তী প্রজন্মকে সাহায্য করবে, যে আপনি পরে আবার লিখবেন, তো সেটা কি এরকম কিছু তথ্য আছে যে যেগুলো আপনার পরবর্তী প্রজন্মকে সাহায্য করতে পারে আর কি, মানে এই বিষয়ে গবেষণা? তারা আমাদের সাথে এখান থেকে অ্যাডভাইস করতে পারে, হ্যাঁ এইটুকু করতে পারে। কি আমার কি করে, আপনি কি আপনার কাছে তো অনেক কিছু, এখন আমি আমার যেসব বই টই আছে পরে আমার পরবর্তী প্রজন্মদের দিয়ে দিচ্ছি, যাতে ওরা কিছুটা ওদের হেল্প হয়, এটুকু আমি করছি। আর আপনার পরবর্তী বই নিয়ে যদি আপনি কিছু বলেন দর্শক। পরবর্তী বই আমার নতুন করে আমি কোনো বই করবো না, এখন আমার যে এত কাজ আছে সেগুলো কম্পেয়ার করবো বলে মোটামুটি ঠিক করেছি। এই যে এত ইন্টারভিউ, ডিজিপি ইন্টারভিউ, আপনি বললেন যে গোবর্ধন ছুটিয়ে আপনার সঙ্গে জানতেন না, এই জিনিসগুলো তো মানুষের জানার দরকার, সেইগুলো নিয়ে আমি ওইগুলো কম্পেয়ার করে বই করবো, করার ইচ্ছা আছে। তারপর আরো করবো, এরকম আরো কয়েকটা জিনিস আমার কোথায় রয়েছে, তো কতদিন পারবো সেটা আমি জানি না। আমরা আশায় রইলাম যে দাদা নন্দন মিত্র উনি পরবর্তীকালে, হ্যাঁ নিশ্চয়ই। না, আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন আমি একটু নতুন কাজে একটা করতে চাইছি, সেটা হচ্ছে যে ভারতবর্ষ, আমরা দেখে মনে হচ্ছে ভারতবর্ষ বোধহয় খেলায় খুব উন্নত হয়েছে, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি হয়নি। মানে হয়েছে, আগের থেকে ইমপ্রুভ করেছে, কিন্তু সেইভাবে হয়নি। আমরা অলিম্পিকে এখনো 70 লাস্ট একবার 45 পজিশনে, একবার 75 পজিশনে ছিল লাস্টবার। তো মানে অলিম্পিক দিয়ে তো বিচার হয় যে খেলাধুলো আমরা কত উন্নত, তা আমাদের এই এত বড় দেশ, যা 140 কোটি লোক, সেখানে এত এর অভাব হবে না। হ্যাঁ, গতবার অলিম্পিকে 45 পজিশন পেয়েছিল নীরজ ছিল, গোল্ড মেডেল পাওয়া একটু ওপরে উঠে গেছে।
তারপর আর বলবেন কোথায় এখন একটা এত বড় দেশ যদি গোল্ডমেডেল না পায় সেটা নয় এর মানে আত্মসামাজিক কারণ এটা আমার একটা প্ল্যান আছে অনেক মেটেরিয়াল আমার কাছে রয়েছে দেখি আমার সঙ্গে কাউকে যোগাযোগ নেই ওনার কলম চলতে থাকুক আশা করি পরবর্তীকালেও আপনার সাথে আর একটা ইন্টারভিউতে বসা যাবে কারণ স্বল্প সময় পুরোপুরিতে অনেক কিছু জানা যায় না কিন্তু আজকে আমরা অনেক তথ্য জানলাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন নমস্কার